প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। দলে একদল কর্মী রয়েছে যারা দিনে তৃণমূল আর রাতে অন্যমূল, এমন ৪৭ জনকে দল থেকে সরানো হয়েছে। আরও বেশ কিছু লাইনে আছে। এবার ব্যবস্থা হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটি কর্মসূচিতে গিয়ে শনিবার দুপুরে পরিষ্কারভাবে এমনই জানিয়ে দিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা মেদিনীপুর বিধায়ক সুজয় হাজরা। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে সম্প্রতি যে ভোট হয়েছে তাতে দলের কাছে একটা চিত্র পরিষ্কার হয়েছে যে অনেকেই সরকারি কর্মচারী ফেডারেশন করলেও সরকারি কর্মীদের একটা বড় অংশ তৃণমূলের পক্ষে ভোট দেননি। সেক্ষেত্রে তৃণমূলের বিধায়ক সুজয় হাজরা বক্তব্যে জানান, অনেকেই মনে করেছেন বিরোধীরা যে আস্ফালন করেছিল কলকাতা সহ বিভিন্ন এলাকাতে, তাতে ভেবেই নিয়েছিলেন বোধহয় শাসক দলে আর তৃণমূল থাকবে না। তাই তারাও ধীরে ধীরে অন্যদিকে মুখ বা মোড় ঘোরাতে শুরু করেছিলেন, আর তাতেই দলের এই পরিস্থিতি হয়েছিল। তবে পরিস্থিতি মানুষ বুঝে ভোট দিয়েছেন, তাই এই ধরনের কর্মীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে খুব শীঘ্রই, তা তিনি জানিয়ে দিলেন। তৃণমূল বিধায়ক শনিবার দুপুরে পুরো বিষয় নিয়ে তিনি কি জানিয়েছেন শুনুন। সবাইকে নমস্কার। বিষয়টা হচ্ছে যে আমার হচ্ছে যে টাইমের কিন্তু কোনো সময়তে 10টা বলে 10টায় আসি, 11টা বলে 11। টাইমটা মেনটেন করতে হবে সবাইকে। আপনাদের এখানে টাইমটা 10টায় ছিল, তো আপনারা 10টার সময় রেডি হতে পারেন। বলে ওখানে যারা টাইম দেওয়া ছিল 11টার সময় এনায়েতপুর, আর বুঝতেই পারছেন যে এখান থেকে এনায়েতপুর 20 কিলোমিটার রাস্তা। তো স্বভাবতই সে আমাকে শীতলদা ফোন করেছিল, আমি বললাম যে এনায়েতপুরের খেলাটা উদ্বোধন করে দিই, তারপরে আমি ফেরার পথে এখানটা হয়ে যাবো, কারণ রাঙামাটিতে আর একটা খেলা আছে। তারপর আমাদের মোহনানন্দ বিদ্যা মন্দিরে, কারণ আমি মোহনানন্দ ব্রহ্মচারীর যেহেতু শিষ্য, ওখানে একটা প্রোগ্রাম আছে স্কুলের। এখন আপনাদের কালেক্টরেট ইউনিটের আমাদের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন, আমাদের তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, মূল ফেডারেশনের আমরা যেমন বলি যে আমরা যেটা মূল সংগঠন, তার যদি শাখা পতাকা হিসাবে ছাত্র, যুব, মহিলা, এসসি, এসটি, মাইনরিটি প্রত্যেকটা সেল যদি শক্তিশালী হয় তাহলে মূল শাখাটা শক্তিশালী হয়। ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পশ্চিম মেদিনীপুর যে জেলা শাখা, তার অঙ্গ প্রত্যঙ্গ হিসাবে আপনাদের বিভিন্ন যে ইউনিটগুলো, এখন পর্যন্ত আমাদের জেলাতে প্রায় 32টা ইউনিট খোলা হয়েছে, সেগুলো যদি শক্তিশালী হতে পারে তাহলে মূল যে ফেডারেশনটা সেটাই শক্তিশালী হবে। তো আমাদের আস্তে আস্তে কালেক্টরেট ইউনিটে এক সময়তে এখানে স্বভাবতই যেহেতু 34 বছর ক্ষমতায় ছিল, ফলে তাদের একদম অঙ্কুরে অঙ্কুরে তাদের যে সংগঠনের বিস্তার, সেটাকে ভাঙতে একটু সময় লাগছে। অনেকেই বিভিন্ন সময়তে আমাদের তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের বিভিন্ন সময়তে সংগঠনের প্রকৃত রূপটা দেওয়ার ক্ষেত্রে সমস্যা ছিল। তখন অনেকেই এসেছেন, আবার অনেকেই চলে গিয়েছেন, আবার অনেকেই আমাদের ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়েছিল। পরে 19 সালের পরে অনেকে আবার ডালগাছে উঠে গেছিলো। মানে ডালগাছে মানে শুধু ফেডারেশন বললে ভুল হবে, আমাদের দলেরও অনেক লোক ডালগাছে উঠে গিয়েছিল, কারণ মনের মধ্যে ধারণা চলে এসেছিল হয়তো 21 সালে সরকারের পরিবর্তন হয়ে যাবে, মামাটি মানুষের নেতৃত্বে তিনি ক্ষমতা থেকে চলে যাবেন। কিন্তু যারা প্রকৃতভাবেই আমাদের দলকে ভালোবাসেন, তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হচ্ছে দলের সুসময়ে যেমন থাকতে হবে, তখন দলের অসময়ে, দলের বিপদের সময়তেও দলের পাশে থাকতে হবে। আরজিকর একটা ঘটনা হলো, একটা লোকসভা নির্বাচনে এত ভালো রেজাল্টের পরে, আরজিকরের পরে আবার দেখলাম কিছু লোক সেই একই পদ্ধতিতে কলকাতায় কারা বলে দিল মানুষের গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্রে নির্বাচনের মধ্য দিয়ে তারা শূন্য পেয়েছে, তারা বলে দিল ঢাকসহ ঢাকি গঙ্গার জলে ডুবিয়ে দেবো। আর আমাদের লোকগুলো সত্যি সত্যি কিছু লোক ভেবে ফেললো সত্যি হয়তো ঢাক আর ঢাকি দুটোই গঙ্গার জলে কিছুদিন পরে ডুবিয়ে দেবে, আমরা সরে পড়ি। এটা কিন্তু কারোরই করা যাবে না। আমাদের দলের এখন সংগঠনের যে স্তর দাঁড়িয়েছে, আগে এটা ছিল না, কিন্তু গত 3.5 বছর, প্রায় 40-42 মাস আমি সভাপতি হওয়ার পরে দলে থাকবো, দিনের বেলায় তৃণমূল, রাত্রেবেলায় আবার অন্য মূল, যারা এরকম করেছে, এরকম 47 জন ইতিমধ্যে আমাদের দল থেকে সাসপেন্ড হয়েছে। আরও কিছু আমাদের তালিকা তৈরি হয়েছে, লাইনে আছে, তাদেরকেও আমরা ধাপে ধাপে দল থেকে বিতাড়িত করব।
এটা আমাদের মূল সংগঠন, মানে এটার সঙ্গে ফেডারেশনের কোনো সম্পর্ক নেই। তো আমি এর আগেও সব জায়গাতে ফেডারেশনের ক্ষেত্রেও বলেছি যে দেখুন, ফেডারেশনের সঙ্গে আমাদের যারা আমরা মেদিনীপুর শহরে থাকি তাদের একটা নাড়ির টান এই কারণেই আছে, কারণ আমাদের যখন এই দল সরকারে ছিল না, আমাদের দলের যখন আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল, তখন এই যে আপনাদের অফিস দেখছেন, এই অফিসে 2006 সালে অজিত ভূঁইয়া তখন আমাদের প্রয়াত হয়েছেন, তিনি সভাপতি ছিলেন। আমাদের দল কিভাবে পরিচালিত হবে, কিভাবে দলকে সহযোগিতা পাবে এই ফেডারেশন থেকে, এই অফিসে বসে আমরা মিটিং করে গেছি 2006 সাল। আবার 2001 সাল হাজার হাজার মানুষ ঘর ছাড়া তেজপুরে, তাদেরকে আশ্রয় দেবে কে, তাদের খরচ বহন করবে কে, তখনও কিন্তু ফেডারেশনের লোকেরাই আমাদের পাশে থেকেছে। তো ফলে যারা আমাদের ইতিহাস জানে না তাদের কথা ছেড়ে দেন, কিন্তু যারা আমরা 98 সাল থেকে বহু লড়াই, বহু সংগ্রাম, বহু রক্ত, বহু মানুষের ত্যাগ, লড়াইয়ের বিনিময়ে আজকে সরকারে আমরা এসেছি, আমরা জানি যে ফেডারেশন কিভাবে দিনের পর দিন আমাদের মূল দলকে সহযোগিতা করে গেছে। এবং প্রথম থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, 2001 সালে যখন আমাদের হাজার হাজার মানুষ ঘর ছাড়া, তখন এই ফেডারেশন যেভাবে সহযোগিতা করেছে, মূল দলের সঙ্গে যারা যুক্ত ছিল তারা সেভাবে সহযোগিতা করতে পারেনি, কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়া, খাবারের ব্যবস্থা করা সব ফেডারেশন থেকে হতো। তো ফলে ফেডারেশনের সঙ্গে কিন্তু আমাদের একটা নাড়ির টান প্রথম থেকে হয়ে আছে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে কাজ করি, আমরা সেই জন্য ফেডারেশনের যারা প্রকৃতপক্ষেই নেত্রীকে ভালোবেসে কাজ করেন তাদের প্রত্যেককে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, এবং দীর্ঘ যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন তাদেরও চেষ্টা করি সবসময় তাদেরকে সম্মান দেওয়া। এখন আমাদের সরকারে আসার পরে বরং ফেডারেশন মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। ধাপে ধাপে কিন্তু আমাদের গত 2 বছর, 2.5 বছর, 3 বছর আবার আমাদের ফেডারেশনের একটা আলাদা চেহারা আমরা দেখতে পাচ্ছি, যার মধ্য দিয়ে এই যে 32টা আমাদের ইউনিট তৈরি করা গেছে, এবং প্রত্যেকটা ইউনিটে নিয়মিত মিটিং করে তাদের কাজ কি হবে। ফেডারেশন মানে তো এরকম নয় যে শুধু নিজেদের চাওয়া পাওয়া, এটা থাকবে, এটা স্বাভাবিক নিয়মেই। যারা ট্রেডের সঙ্গে যুক্ত থাকে তাদেরও চিন্তা ভাবনা থাকে যে ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকা মানেই যারা শ্রমিকরা তাদের দেনা পাওনা, বোনাস, গ্র্যাচুইটি, এটা থাকবে। কিন্তু সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বিষয়টা থাকবে। তার সঙ্গে সঙ্গে সামাজিক চেতনা বোধ, কারণ আমাদের দেখেইছেন আমাদের মুখ্যমন্ত্রী যে সরকারি পরিষেবার যে স্কিমগুলো, যদি সরকারি কর্মচারীরা যদি সহযোগিতা না করত, মুখ্যমন্ত্রীর পক্ষে কিন্তু এই সরকারি পরিষেবা বাড়ি বাড়ি মানুষের পৌঁছে দেওয়া কখনোই সম্ভব হতো না। কারণ আপনারা নিজেরাই এটা উপলব্ধি করতে পেরেছেন যে আজকে এই সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য কাউকে তৃণমূল কংগ্রেস করতে হয় না। সরাসরি কোনো লোক বিডিও অফিসে গেল, সরাসরি কোনো লোক অঞ্চল অফিসে গেল, সরাসরি কোনো লোক জেলা পরিষদে গেল, সরকারি আধিকারিকদের মধ্য দিয়েই সেই স্কিমের তারা সুযোগ সুবিধা পায়। তো সেই জায়গাতে আপনারা যদি না থাকতেন তাহলে এই যে 100% ইমপ্লিমেন্টেশন একদম রুট পর্যায়ে, এটা কিন্তু কখনোই সম্ভব হতো না। সেটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। তো আমরা সেই জন্য চাই যে আপনারা সরকারের, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে এতগুলো স্কিম আছে, এই স্কিমগুলো যাতে একদম বাস্তবে রূপায়ণ হয়, সেক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আপনাদের যেরকম সামাজিক চিন্তা বোধ থেকে আপনারা আজকে এখানে বস্ত্র বিতরণ কর্মসূচি নিয়েছিলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু এটুকুই বলবো যে আমরা যারা একদম তৃণমূলের রুট স্তর থেকে কাজ করে করে উঠে এসেছি, আমরা কিন্তু ফেডারেশনের পাশে সবসময় আছি। আমার শুধু বলা একটাই যে দলের সুসময় হোক, দলের দুঃসময় হোক, দলের বিপদ আসুক, সবাই কিন্তু জোর করে দিদির হাতটাকে ধরে রাখতে হবে। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, দেখুন তিনি তো বারবারই বলেন যে একটু আমাকে আর্থিক দিক থেকে একটু আমাকে স্বাবলম্বী হতে দেন। কেন্দ্রীয় সরকার জোর করে গত কয়েক বছরে 1,75,000 কোটি টাকা জোর করে আটকে রেখে দিয়েছে। ভাই, আমি কেন পশ্চিমবঙ্গের মানুষ আমাকে ভোট দেয়নি,
কেন এখানে আমাদের সরকার আসতে পারেনি, আমি তোমাকে টাকা দেবো না। আর কোনো কারণ নেই। এত টিম এসছে, 100 দিনের কাজে 5% ত্রুটি বিচ্যুতি ধরা পড়েছে। উত্তরপ্রদেশে 35%, গুজরাটে 27%, 32% মধ্যপ্রদেশে। তারা 100 দিনের টাকা পায়, পশ্চিমবঙ্গ টাকা পায় না। আবাস যোজনার তারা টাকা পায়, পশ্চিমবঙ্গ পায় না। তারা স্কিম করেছে, তারা এসছে, তারা ঘুরছে, কিন্তু প্রতিবারে ফিরে যাচ্ছে, গিয়ে বলছে না সব ঠিকঠাক আছে, তারপরে টাকার সঙ্গে বলছে না না, মানে আমি টাকা দেবো না। বাংলার মানুষ ভোট দেয়নি কেন? বাংলার মানুষকে ভাতে মারতে হবে, পেটে মারতে হবে, টাকা দেবো না। 1,75,000 কোটি টাকা জোর করে আটকে রেখে দিয়েছে। তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সরকারি কর্মচারীদের পাশে থেকে যতটা সম্ভব তাদেরকে অন্যান্য সুযোগ সুবিধার মধ্য দিয়ে কিছুটা আমাদের যে ঘাটতি রয়েছে সেটা মেটানো যায়। আমি আবার আপনাদেরকে বলছি যে দিদির পাশে থাকুন, মুখ্যমন্ত্রীর পাশে থাকুন। তিনি কিন্তু অনেক মানবিক। দেখবেন সময়ে সুযোগ এলে তিনি আপনাদের যেগুলো বিষয়গুলো আছে সেগুলো ধাপে ধাপে ঠিক মিটিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। শুনলেন বক্তব্য। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।